নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বছর শেষে মামলার শুনানির সম্ভাবনা। মার্চের পর আজ মামলার শুনানি ছিল। 2016 থেকে চলছে এই ডিএ মামলা এবং সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এবার ডিএ মামলার শুনানি। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? এটা সকাল থেকেই আশঙ্কা ছিল যে আজকে আদৌ শুনানি হবে কিনা, কারণ শুনানির তালিকায় আজকে মামলাটা ছিল 60 নম্বরে। তো দিনের শেষে মামলাটা যখন শুনানির জন্য ওঠে, তখন কর্মচারী সংগঠনগুলোর তরফে আইনজীবী জানান যে এই মামলাটা দ্রুত শুনানি খুবই দরকার, কারণ দুর্গাপুজোর আগে যাতে তারা বকেয়া ডিএটা পান সেটা দেখাটা দরকার। কিন্তু রাজ্যের তরফে পাল্টা জানানো হয় যে এই বিষয়টি দীর্ঘ শুনানিটা দরকার, কারণ এটার মধ্যে অনেক জটিল বিষয় আছে। তো এই অবস্থাতে সুপ্রিম কোর্ট আর দ্বিতীয় কথা না বলে জানিয়ে দিয়েছে যে এটা এক্ষুনি শুনানি করা যাচ্ছে না, শুনানির দিনটা পরবর্তীকালে জানানো হবে। সুপ্রিম কোর্টের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে আপাতত মামলাটা কিন্তু নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুনানি হলেও হতে পারে। ফলে আপাতত বকেয়া দিয়ে পাওয়ার সম্ভাবনা রাজ্য সরকারের কর্মীদের কাছে প্রায় দুরাশা। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আর এবার নজর রাখবো জেলার খবরের দিকে। কামারহাটিতে দলীয় সভায় বিস্ফোরক সৌগত রায়। আজ থেকে সমাজ বিরোধী বা প্রমোটারের সঙ্গে যোগ থাকবে না তৃণমূল কংগ্রেসের। আগে যা ভুল হওয়ার হয়ে গেছে। জয়ন্ত কাণ্ড থেকেই কি তৃণমূলের সেবক, প্রশ্ন উঠছে সেখানেই। কামারহাটিতে দলীয় সভায় এবার বিস্ফোরক সৌগত রায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, তাহলে কি জয়ন্ত কাণ্ড থেকে তৃণমূল কংগ্রেস এই শিক্ষা নিল, কি মনে হচ্ছে? দেখো, যেটা মনে হচ্ছে এবং যেটা বিরোধীরা বারবার প্রশ্ন করছেন যে জয়ন্ত সিং এর এই যে আচরণ এবং তারপর পরিপ্রেক্ষিতে যে ভিডিওগুলো ভাইরাল হওয়া, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস দলকে কিন্তু নামতে হলো নিজেদের মধ্যে বৈঠক প্রক্রিয়াতে। এতদিন পর্যন্ত তো কোনো বৈঠক হলো না, তাহলে আজকে কেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্র এবং তৎসহ কামারহাটি পৌরসভার যারা কাউন্সিলর এবং তৎসহ দলের যারা নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে নামতে হলো এই বৈঠকে? এবং সেখানে সৌগত রায় স্পষ্ট জানিয়ে দিলেন যে দলের সঙ্গে কোনো রকম ভাবে কোনো সমাজ বিরোধীদের কোনো লিঙ্ক আপ থাকবে না, কোনো প্রমোটারদের কোনো সংযোগ থাকবে না, এমনটা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি আরেকটি মন্তব্য করেছেন সাংসদ সৌগত রায়। তিনি পরিষ্কার বলেছেন দলের কোনো ব্যক্তি অথবা দলের কোনো নেতা দলের কোনো লোকের বিরুদ্ধে কোনো মতামত মিডিয়াতে প্রকাশ করতে পারবে না। যদি তার কোনো অভিব্যক্তি বা অভিযোগ থাকে সেটা দলের উচ্চতর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে তা জানাতে হবে। পাশাপাশি কিন্তু সাংসদ সৌগত রায়কে জানাতে হবে, অর্থাৎ প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা যাবে না, এমনটাই কিন্তু বলে দিলেন। কারণ মদন মিত্রের যে বক্তব্য সেটি কিন্তু বারবার মিডিয়াতে আসছিল এবং সেটি কিন্তু ভাইরাল হচ্ছিল এবং সেটি কামারহাটি পৌরসভাকে কেন্দ্র করে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রফেসর সৌগত রায়ের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, এবার সৌগত রায় যে মন্তব্য করেছেন যে আজ থেকে সমাজ বিরোধী বা প্রমোটারের সঙ্গে কোনো যোগ থাকবে না তৃণমূল কংগ্রেসের এবং আগে যা ভুল হওয়ার হয়ে গেছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি।
সৌগত রায়ের এমনই বিস্ফোরক মন্তব্য, এবং এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে জায়ান্ট কাণ্ড থেকেই কি শিক্ষা নিয়ে এই মন্তব্য তার, এমনটাই বলছেন তারা। আপনাদের জানিয়ে রাখি, কামারহাটিতে দলীয় সভায় এবার বিস্ফোরক মন্তব্য সৌগত রায়। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময় বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময় বাবু, এবার সৌগত রায় যে মন্তব্য করেছেন যে আজ থেকে সমাজ বিরোধী বা প্রমোটারের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না তৃণমূলের, আগে যা ভুল হওয়ার হয়ে গেছে, কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? এই মন্তব্যটা উনি বাইরে করেছেন। তার আগে কামারহাটি মিউনিসিপ্যালিটির মিটিং হলে সৌগত রায় মদন মিত্রর উপস্থিতিতে তৃণমূলের প্রত্যেক কাউন্সিলর এবং কিছু নেতার একটি গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে জয়ন্ত সিং সম্পর্কে কেউ যেন আর কোনো মন্তব্য না করে, সংবাদ মাধ্যমের কাছে কোনো মুখ না খুলে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জয়ন্ত কাণ্ড থেকে তৃণমূল নিজেকে ফেস আড়াল করবার জন্য প্রয়াস শুরু করে দিল আজকের থেকে। এবং এই যে ফেস আড়াল করবার প্রয়াস, এটা জয়ন্তর নির্দেশে তৃণমূল করছে না মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল করছে। আপনাদের অন্তর্তদন্তমূলক সাংবাদিকতা যদি সেটা বের করতে পারে তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। কারণ এই সভাটা হবে আমি সকাল থেকে জানতাম, সভাটার প্রতি মুহূর্তের খবর আমার কাছে আছে, এবং সেই সভায় বক্তৃতা করে বলা হয়েছে দলের সকলকে, সকল কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে চেয়ারম্যান গোপাল সাহার আগে যে মন্তব্য করেছিলেন আর করবেন না, বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছিলেন আর করবেন না, ওখানকার প্রাক্তন কাউন্সিলর যে মন্তব্য করেছিলেন যেহেতু তিনি এখনো তৃণমূল দলে আছেন আর করবেন না। তাহলে তৃণমূল দল এই নিয়ে আর কোনো কথা বলবে না। যে জয়ন্ত সিংকে তারা জন্ম দিল, যে জয়ন্ত সিংকে তারা বড় করলো, যে জয়ন্ত সিংকে তারা জায়েন্ট বানালো, সেই জায়েন্ট সম্পর্কে তৃণমূল আর কোনো মন্তব্য করবে না। এর অর্থ হচ্ছে নির্দেশটা হয় জায়েন্ট নিজে সরাসরি দিয়েছে, তৃণমূল সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে, অথবা আমাদের রাজ্যে দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা করবার নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমি যা দেখার দেখে নেব, কেউ কোনো কথা বলবে না। তৃণমূল কোন নির্দেশটা পালন করছে সেইটা জানা দরকার। ধন্যবাদ আপনাকে তন্ময়দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, কামারহাটিতে এবার দলীয় সভায় বিস্ফোরক মন্তব্য করেছেন সৌগত রায়। আজ থেকে সমাজ বিরোধী বা প্রমোটারের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না তৃণমূলের, আগে যা ভুল হওয়ার হয়ে গেছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। এবং সেখানে বিরোধীরা যে প্রশ্ন তুলছেন যে জায়ান্ট কাণ্ড থেকেই কি তৃণমূলের শিক্ষা, ঠিক এই বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র কি বলেছেন শোনাবো। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দলবিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন। এর উপরে কলকাতা থেকে আমাদের পার্টির নেতৃত্ব যেভাবে বলেন বা পার্টির যারা মুখপাত্র সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আমাদের কোনো হাত নেই, তারা আমাদের নেতৃত্ব। কিন্তু কামারহাটির ব্যাপারে যা বলার সেটা আমরা সকল কিছু শ্রদ্ধা পেয়েছে। গোপাল শাহ চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সমস্ত কাউন্সিলর ছিল, যা বলার সৌগত রায় অধ্যাপক সৌগত রায় বলবেন, এবং সেটাই আমাদের সকলের মিলিয়ে। আপনারা শুনলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের কি বক্তব্য, এবং তার পাশাপাশি এর আগেও আপনাদের জানিয়েছি যে আজ এই বিষয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন সৌগত রায়। ওই বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার সৌগত রায় যেমনটা মন্তব্য করেছেন যে আজ থেকে সমাজ বিরোধী বা প্রমোটারের সঙ্গে যোগাযোগ থাকবে না তৃণমূলের, আগে যা ভুল হওয়ার হয়ে গেছে, এমনই মন্তব্য করেছেন তিনি। কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? বোতল থেকে ভূত বেরিয়ে গেলে সে ভূতকে আর বোতলে ঢোকানো যায় না। গত 12 বছর ধরে যাদের রাষ্ট্রিত পালিত করেছেন, লালিত পালিত করেছেন, যারা ভাগ নিয়েছে, ভাগ দিয়েছে, সেটা আর মানা সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বহুবার বলেছেন এই বিলম্বিত বোধোদয়ের
স্বগতোক দিয়ে আমরা অনেক শুনেছি, এসবে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে কঠোর শাস্তি যদি না দেন, এটা আরেক ধরনের মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা। যারা অপরাধ করলো তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াবে, আর মাঝে মাঝে এরকম আপনারা বিবেকের কথা শুনতে পাবেন। এই বিবেকের পাঠ নেওয়ারা তাদের কথা বাকিরা শুনবে না। যারা অপরাধ করে তারা বেশ ভালোভাবেই সুন্দরভাবে থাকবে, কারণ তারা লালিত পালিত হয়েছে, তারা প্রশ্রয় বড় হয়েছে, এদের প্রশ্রয় বড় হয়েছে। আসলে এখন একটু হাওয়া খারাপ, মানুষ বুঝছে, তাই বোধহয় একটু বলছেন এখন একটু চুপচাপ থাকো, আমরা একটু বিবেকের ভূমিকায় অভিনয় করি, বাকিটা পরে যেরকম করছো করে নেবে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। দমকলের ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু নির্বাচন কমিশন ডিজি পদ থেকে সরিয়েছিল রাজীব কুমারকে, এবং এবার আবারও ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। এবং অন্যদিকে যিনি এতদিন ডিজির দায়িত্ব সামলেছেন লোকসভা নির্বাচন চলাকালীন, অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায়, তাকে কিন্তু এবার দমকলের ডিজি করা হলো। আপনাদের জানিয়ে রাখি, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। এই বিষয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, ইতিমধ্যেই তার ডিজি পদে ফিরিয়ে আনা হলো। কারণ হচ্ছে আমরা জানি যে ইলেকশন কমিশনের আগে রাজীব কুমার তিনি ডিজি পদে ছিলেন, এবং যখন ইলেকশন কমিশনের রুলস যখন শুরু হয়, যখন এমসিসি শুরু হয়, সেই সময়ই কিন্তু যেটা দেখা যায় যে নির্বাচন কমিশন তারা নির্দেশ দেয় যে রাজীব কুমারকে ডিজি পদ থেকে ফেলতে হবে, এবং সেই জায়গাতে আনা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি হিসেবে আনা হয়। এবং তার যে আগের পোস্ট ছিল সেটা হচ্ছে ডিজি ফায়ার হিসাবেই তিনি ছিলেন, অর্থাৎ দমকল বিভাগেই তিনি ছিলেন ডিজি হিসেবে। সেই জায়গাতে সেই পদে কিন্তু ফের আর একবার সঞ্জয় মুখোপাধ্যায়কে সেখানেই নিয়ে যাওয়া হলো, ডিজি ফায়ার হিসেবে নিয়ে যাওয়া হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে, এবং রাজীব কুমারকে ফের ডিজি পদে ফিরিয়ে আনা হলো। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একটি কৌশল যেটা ডিজিপি কে যেটা দেখা গেল, যে ডিজি পদে একদম লোকসভা ভোট যখন চলছিল, তারপরে কিছু লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখলাম যে রাজ্যের তরফ থেকে উপনির্বাচনের রাজ্যের আর জায়গায় যে উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনের জন্য কোথায় গিয়ে একটা ওয়েট করা হচ্ছিল। কারণ হচ্ছে উপনির্বাচনের আগেই যদি ডিজিপি কে আনা হতো ডিজি পদে, অর্থাৎ রাজীব কুমারকে যদি আনা হতো, সেক্ষেত্রে কিন্তু ফের আরো একবার ইলেকশন কমিশন সরিয়ে দিতে পারত। এবং সেই কারণের জন্য সেই কৌশলকে মাথায় রেখেই কিন্তু একদম উপনির্বাচন শেষ করে ফলাফল বেরিয়ে যাওয়ার পর, 13 তারিখ ফলাফল বেরিয়েছে, তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত বা এই নোটিফিকেশনের সাইন, এবং তারপরেই দেখা গেল যে রাজীব কুমারকে আজকেই সেই নোটিফিকেশন বেরিয়েছে যে রাজীব কুমারকে ডিজিপি পদে ফিরিয়ে আনা হলো, এবং সঞ্জয় মুখোপাধ্যায় যে আগের পোস্ট ছিল সেই পোস্টেই তাকে ফিরিয়ে দেওয়া হলো। একদমই ধন্যবাদ তোমায় রিয়া। আমার কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। লেভেল ক্রসিং এ লালগোলা এক্সপ্রেসের সঙ্গে গাড়ির সংঘর্ষ। খড়দায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। লেভেল ক্রসিং এ অনিয়ন্ত্রিত যান চলাচল নাকি রেলের গাফিলতিতে দুর্ঘটনা, উঠছে সেই প্রশ্ন। দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। রেলগেটের নিচ দিয়েই চলছে ঝুঁকির পারাপার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটেনি। করমণ্ডল দুর্ঘটনার দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে। এই আবহে বড়সড় দুর্ঘটনা থেকে কোনো ক্রমে মিলল রক্ষা, বরাত জোরে বাঁচল প্রাণ। রবিবার রাত 8:40 খড়দার দিকে যাচ্ছিল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। লেভেল ক্রসিং এর একদিকের রেলগেট বন্ধ ছিল, অন্যদিকেরটা খোলা। আচমকায় ঢুকে পড়ে বিটি রোড থেকে রহরা বাজারগামী একটি গাড়ি। চার চাকাটিকে সজোরে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি পাশের আরও একটি গাড়িতে ধাক্কা মারে। থমকে যায় ট্রেন। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির একটি অংশ। আহত হন চালক। এই অফিসারটা আমাকে হাত দেখালো, বললো যে পার হয়ে যাও। আমি তখন আসছি, তখন 1 নম্বরে 2 নম্বরে ট্রেন সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে রয়েছে। 4 নম্বরটা যখন পার করছি, আমার সাথে এই ড্রাইভারটাকে দুজনকে এখানে গেটটা ফেলার ওখানে সিগন্যাল দিল, গেটটা ফেলে দিল, আমাদের দুটো গাড়ি বেরোতে দিল না।
লেভেল ক্রসিংয়ের অনিয়ন্ত্রিত যান চলাচলেই দুর্ঘটনা, নাকি দুর্ঘটনার নেপথ্যে রেলের কোনো গাফিলতি? দুর্ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন। তো গাড়ি দাঁড়াবে, ঠিক আছে, গাড়ি থাকতে একটি লেভেল ক্রসিং গেট ফেলে দিল, গেট ফেলে দিয়েছে, দুটো গাড়ি আটকে গেছে। দোষটা কার অ্যাকচুয়ালি? হ্যাঁ, দোষটা অ্যাকচুয়ালি গেটম্যানের দোষ সম্পূর্ণ। হ্যাঁ, আর রেলের দোষ। আমাদের খড়দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন, খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে খড়দায় ফ্লাইওভার প্রয়োজন, যেভাবে হোক খড়দায় ফ্লাইওভার দরকার আছে। দুর্ঘটনার কারণ হিসেবে রেল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছে প্রশাসন। যে জনগণ প্রচুর বেড়ে গেছে, এখন আমাদের অধিবাসী বৃন্দ প্রচুর বেড়ে গেছে, যানবাহন প্রচুর বেড়েছে, কিন্তু সেই অনুপাতে রেল পুলিশের কোনো ভূমিকা নেই। খড়দা রেলগেট পড়ে থাকছে দীর্ঘক্ষণ, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে আমাদের ফ্লাইওভার করানোর যে সহযোগিতা করার দরকার, সেই সহযোগিতাটা আমাদের সঙ্গে করছে না। ঘটনার পরই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের রেলের। আমরা সচেতনতামূলক প্রচার চালাবো, আমরা লোকে অনুরোধই করব, আর বেশি তো কিছু করতে পারি না। যদি রেড সিগন্যাল দেখো কোনো গাড়ির ড্রাইভার যদি জোর জবরদস্তি রেলের ট্র্যাকে ঢোকে, তখন আইনানুরূপ ব্যবস্থা নেবো এবং এফআইআর লঞ্চ করবো, সেটা এই ক্ষেত্রেও করেছি। দুর্ঘটনার পরেও উদাসীন রেল পুলিশ। রবিবার দুর্ঘটনার পরেও খড়দায় রেল পুলিশের উদাসীনতা। পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও রেল গেটের নিচ দিয়েই চলছে ঝুঁকির পারাপার। পুলিশের পক্ষে কতটা সম্ভব? এটা সম্ভব প্রত্যেকটা লেভেল ক্রসিং এ পুলিশ দাঁড় করিয়ে দেওয়া? এটা সম্ভব না। এটা সাধারণ মানুষকে এর জন্য সচেতন থাকতে হবে। মানে আমি এখানে ধরুন ওখানে চলে যাচ্ছে, ওই জন্য আমি একদিকে আগে আসছি। এটা বাধা দেওয়া উচিত নয়, সে তো অবশ্যই, কিন্তু এটা কোন দিকে এই করবো বলুন তো? একের পর এক দুর্ঘটনা, তারপরেও সচেতনতা ফিরছে না সাধারণ মানুষের। বারাসতের 11 নম্বর রেলগেটের অবস্থাও বেহাল। সকাল থেকে ছোটখাটো দুর্ঘটনা লেগে রয়েছে। কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছেন, কেউ আবার মোটর বাইক নিয়ে। প্রতিদিনই ওই রেলগেট দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে চলেছে। খড়দা থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বেহাল বারাসতের 11 নম্বর রেলগেট, একের পর এক দুর্ঘটনা। রেল লাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট। রেল লাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা। যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন রেলযাত্রীরা। রেল লাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট। রেল লাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা। কলকাতা টিভির খবরের জের বারাসত রেলগেটে এলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রেল পদক্ষেপ না করলে রাস্তা সারাইয়ের আশ্বাস সাংসদের। 11 নম্বর রেলগেটের রাস্তার কঙ্কাল সার চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদের। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল। বেআইনিভাবে পুকুর ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ। এমনই ছবি ধরা পড়ল নদিয়ার চাপড়ায়। প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি অভিযোগ এলাকাবাসীর। বেআইনিভাবে বাড়ি নির্মাণের অভিযোগ অস্বীকার অভিযুক্তের। বেআইনি জমি দখল, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান, চলছে বুলডোজার। কিন্তু প্রশাসন কড়া পদক্ষেপ করলেও এখনো কিছু জায়গায় উদাসীনতার ছবিটা স্পষ্ট। এমনই ছবি ধরা পড়ল নদিয়ার চাপড়াতেও। চাপড়া গার্লস স্কুলের পিছনে রয়েছে 2.64 একরের একটি পুকুর। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রতিমা বিসর্জন থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে ওই পুকুরটি। এছাড়াও বৃষ্টির জলও ওই পুকুরে গিয়ে জমা হয়। অভিযোগ, কিছুদিন আগেই ওই পুকুরের একাংশ কিনে নেন সামাদ আলী বিশ্বাস নামে এক ব্যক্তি। এরপরই ওই পুকুর ভরাট করে বাড়ি তৈরি শুরু করেন সামাদ। এরপরেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকি প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। প্রভাবশালী না হলে তো কখনোই তার এত বড় সাহস হয় না। সে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও সে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন করছে, এটা তো তার প্রভাবশালী না হলে সম্ভব নয়। রাস্তায় জলগুলো আসছে, জলগুলো কোথায় যাবে? জলগুলো বলুন, আমরা ঠাকুরটা কোথায় বিসর্জন দেবো বলুন? আমরা চাচ্ছি এরা সমস্যার সমাধান করার জন্য। আমরা চাচ্ছি যাতে পুকুর ভরাট না হয়, তার জন্য প্রশাসন এবং বিডিও এবং মানে পার্টির লোক স্টেপ নেই এর ব্যাপারে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সামাদ আলী বিশ্বাস। কে করেছে না করেছে সেটা তো আর আমরা জানি না, কে অভিযোগ করেছে চাও জানি না। যে ভদ্রলোক এখন করছে সেখানে ভিত অব্দি হয়েছিল। কে করছে ওটা? ওটা হেকমত মন্ডল। আচ্ছা, এবারটা সেখানে ভিত অব্দি হয়েছিল, বাকি অংশটা উনি করছে। এবার কে অভিযোগ করেছে না করেছে আমরা জানি না, আমাদের কাছে সেরকম কোনো খবরও নেই। সে ক্লাব বারোয়ারি সবাই আমার কাছে অভিযোগ জানিয়েছে, তার জন্য আপাতত এখানে এসেছি। এসে
জিনিসটা বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু ওনারা কথা শুনছে না। হ্যাঁ, বন্ধ করছে না কাজ। হ্যাঁ, এবার আমরা আপাতত প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে আবেদন রাখবো যে যাতে জিনিসটা বন্ধ করা যায়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত প্রভাবশালী হওয়ার কারণে নির্বিকার প্রশাসন। তবে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানিয়েছে এলাকাবাসী। নদিয়া থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। নাসার ডাক কাকদ্বীপের ঋত্বিকার। আমেরিকার নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন সুভাষনগরের ঋত্বিকা মাইতি। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ৩য় বর্ষের ছাত্রী ঋত্বিকা মাইতি রসায়ন বিদ্যা নিয়ে স্নাতক করছেন। গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন। সেখানে মহাকাশ গবেষণা নিয়ে নিজের মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন ওই ছাত্রী। এক্সা এরোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে সাক্ষাৎকারও নেন ঋত্বিকার। তারপরেই ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মনোনীত হন বঙ্গতনয়া ঋত্বিকা। আমি এই ব্যাপারটা নিয়ে ইসরোতে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম হয়েছিল, সেখানে আমি আমার এই মৌলিক চিন্তাটাকে প্রেজেন্ট করেছিলাম এবং আমি এই চিন্তাটাকে নিয়েই ওই এসেটা লিখেছিলাম, যেটা আমি ওখানেও প্রেজেন্ট করেছি। আর আমি এটা নিয়েই এখন রাত দিন ধরে পড়াশোনা করছি যে এই ব্যাপারটাকে আরও কীভাবে একটা কনস্ট্রাকটিভ ভালো আইডিয়া করে তুলে ধরা যায়। আমি এটাকে ওখানে ভালো করে আরো প্রেজেন্ট করতে চাই, যাতে আমি আমার দেশকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। ঋতিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি পেশায় শিক্ষক। ছোটবেলা থেকে মেয়ের সমস্ত প্রয়োজন মিটিয়ে এসেছেন, কিন্তু মার্কিংমূলক অনুষ্ঠানে যোগ দিতে গেলে প্রয়োজন কমপক্ষে ৭ লক্ষ টাকা, যা জোগাড় করতে বেশ সমস্যায় পড়েছেন বিশ্বজ্যোতি। আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি, ছাত্রী হিসেবে আমাদের রাজ্য থেকেও প্রথম এই সুযোগটা পেয়েছে। এর আগে কেউ কখনো এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। তাই রাজ্য সরকার যদি কিছু হেল্প করেন এই বিষয়ে আমি খুব উপকৃত হই। আর এছাড়াও কোনো সংগঠন বা কোনো কোম্পানি যদি এই বিষয়ে এগিয়ে আসেন আমাকে সাহায্য করতে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ও তো নিজে ওইগুলোতে আগ্রহী খুব, তাই ও নিজে সমস্ত কিছুই করে। হঠাৎ যখন খবরটা পেলাম ভালোই লাগছে, কিন্তু তারপর যখন দেখলাম যে বিরাট অ্যামাউন্ট একটা খরচ আছে, ওটা তো আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব নয়। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার। এটা যদি কেউ কোনো সংস্থা বা কোনো সরকারি যদি সাহায্য আমরা পাই তাহলে মেয়ে পাঠাতে পারবো, নাহলে আদৌ যেতে পারবে কিনা সেটাই নিয়ে আমাদের সন্দেহান আছে। স্বপ্ন পূরণে বাধা আর্থিক প্রতিকূলতা, সমস্ত প্রতিবন্ধকতা কি জয় করে স্বপ্ন পূরণ করতে পারবে কি ঋতিকা, নাকি অর্থভাবে কাকদ্বীপেই শেষ হয়ে যাবে তার গবেষণার স্বপ্ন? কাকদ্বীপ থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।